শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম ডাকসু নির্বাচনের সময়, আমরা চেষ্টা করেছি এত প্রতিকূলতার মধ্যেও প্রত্যেকটা ইস্তেহারগুলো অ্যাড্রেস করার জন্য। চাকরি দিচ্ছে চীনা কোম্পানিগুলো, আর এই আয়োজনের পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। ডাকসুর এরকম একটা আয়োজনের মাধ্যমে আমি আমার চাকরিটা পেয়েছি। অবশ্যই আমি আমার আল্লাহ তাআলার শুকরিয়া দিয়েছি। একজন দুজন নয়, আয়োজকদের দেয়া তথ্য মতে একদিনে এই মেগা জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 420 জন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সরাসরি সুযোগ তৈরি হয়েছে। আমাদের গ্যাস সংকট, জ্বালানি সংকট, এগুলো বিগত ফেসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা, আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি। এখন এই সমস্তগুলো সাকসেসফুলি আমরা মোকাবিলার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে জ্বালানি নিরাপত্তা রাখা যায় সার্টেন সময়সীমা পর্যন্ত, সেই পরিকল্পনা আমরা নিচ্ছি। 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু জ্বালানি খাতের সেই অদৃশ্য মাফিয়ারা কি সত্যি দেশ ছেড়ে পালিয়েছে? না, তারা এখনো সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে ঘাপটি মেরে বসে আছে। তারা এখনো আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। বর্তমান সরকার বা নীতি নির্ধারকরা আজ এক ঐতিহাসিক এবং চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। তারা কি বিগত সরকারের সেই আত্মঘাতী এলএনজি নীতির পথেই হাঁটবেন, নাকি 5 আগস্টের স্পিরিট বুকে ধারণ করে দেশের জ্বালানি খাতকে আমূল সংস্কার করবেন? সংসদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছিল না, কি বলছে, ওনার 4টা গাড়ি, ওনার 4টা বাড়ি। ওই সময় ছিল যখন উনি শিলংয়ে কি অবস্থায়, গুম অবস্থায়, এবং এই 16 বছরে ওনার সম্পদ 1 টাকাও কমে নাই, বরং 25 গুণ পর্যন্ত ওনার সম্পদ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশে কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্যপত্র শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভোলার বোরহান উদ্দিনের একটি নির্জন গ্যাস ক্ষেত্র, চারপাশটা নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা। কেবল ড্রিলিং রিগের বিশাল কাঠামোর উপর কয়েকটি উজ্জ্বল হ্যালোজেন বাতি জ্বলছে। বিশাল টারবাইন আর ড্রিলিং পাইপের একটানা কান ফাটানো গর্জনের মাঝেও কন্ট্রোল রুমে বসা বাপেক্সের চিফ ইঞ্জিনিয়ারের হৃদপিণ্ডের ধুকপুকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। তার চোখ ল্যাপটপের স্ক্রিনের দিকে স্থির, প্রেসার গেজেট কাটা তরতর করে উপরের দিকে উঠছে। সেন্সরের যেটা বলছে মাটির হাজার হাজার ফুট নিচে আটকে আছে বিশাল এক গ্যাসের মজুদ, এত বিশাল যে এটি দিয়ে আগামী কয়েক দশক পুরো বাংলাদেশের শিল্প কারখানার বিদ্যুৎ কেন্দ্রগুলো অনায়াসে চলতে পারে। ইঞ্জিনিয়ারের চোখে মুখে এক বিজয়ের উল্লাস। তিনি ঘাম মুছে কাপা হাতে স্যাটেলাইট ফোনটি তুলে নিলেন, ডায়েট করলেন ঢাকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্তার নম্বরে। ফোন রিসিভ হতেই তিনি রুদ্ধশ্বাসে বললেন, স্যার, আমরা পেয়েছি বিশাল রিজার্ভ, আমাদের আর বিদেশ থেকে গ্যাস কিনতে হবে না। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উল্লাসের শব্দ এলো না। কয়েক সেকেন্ডের এক হিমশীতল নীরবতা, তারপর ভেসে এলো একটি বরফ শীতল যান্ত্রিক নির্দেশ, পাইলটা ধামাচাপা দাও, প্রেসার ভালভ বন্ধ করো, ড্রিলিং আপাতত স্থগিত থাকবে। আমাদের উপর নির্দেশ আছে, আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করব। ইঞ্জিনিয়ারের হাত থেকে ফোনটা খসে পড়ল। তিনি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন গেজের কাটার দিকে। মাটির নিচে জমা হয়ে থাকা ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস যেন বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে উপহাস করছে। এই রাত কেবল একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের রাত ছিল না, এই রাত ছিল একটি স্বাধীন রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকে গলা টিপে হত্যা করার রাত। বাংলাদেশকে বলা হয় বদ্বীপ। এই পলিমাটির নিচে, বিশেষ করে ভোলা, সিলেট, হবিগঞ্জ এবং বঙ্গোপসাগরের অথৈ জলরাশির নিচে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলার মূল্যের অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থাগুলো বারবার বলেছে, বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা সঠিকভাবে উত্তোলন করা গেলে এই দেশকে জ্বালানির জন্য কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু গত 1.5 দশকে পতিত স্বৈরাচার সরকার কি করেছে? তারা এই গুপ্তধনকে পরিকল্পিতভাবে মাটির নিচেই কবর দিয়ে রেখেছে। যখনই দেশের কোনো সৎ দেশপ্রেমিক ভূতত্ত্ববিদ বা বাপেক্সের ইঞ্জিনিয়ার নতুন কোনো গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছেন, তখনই ওপর মহল থেকে অদৃশ্য এক ইশারায় সেই ফাইল লাল ফিতায় বন্দী করা হয়েছে। কেন? কারণ দেশের মাটির নিচ থেকে গ্যাস তুললে তাতে কোনো কমিশন পাওয়া যাবে না। দেশের গ্যাস তুলে তো বিদেশের মাটিতে বেগমপাড়ায় বাড়ি বানানো যাবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে। তাদের আধুনিক রিগ বা ড্রিলিং মেশিন দেওয়া হয়নি। তাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের বাধ্য করা হয়েছে ফাইল ঘাঁটতে আর বিদেশিদের দালালি করতে। এটি কেবল একটি ভুল নীতি ছিল না, এটি ছিল দেশের বিরুদ্ধে এক পৈশাচিক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহিতা। বাপেক্স হতে পারত বাংলাদেশের আরামকো বা পেট্রোনাসের মতো একটি শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। 90-এর দশক থেকে শুরু করে বাপেক্স প্রমাণ করেছে যে তারা নামমাত্র খরচে গ্যাস আবিষ্কার করতে সক্ষম। যেখানে বিদেশি কোম্পানিগুলো একটি কূপ খনন করতে 25 থেকে 30 মিলিয়ন ডলার দাবি করত, সেখানে বাপেক্স মাত্র 7 থেকে 10 মিলিয়ন ডলারে সেই একই কাজ নিখুঁতভাবে করতে পারত। বাপেক্সের উত্তোলিত গ্যাসের দাম পড়ত প্রতি ঘনমিটার মাত্র 1 টাকারও কম। কিন্তু এই সক্ষমতাই বাপেক্সের জন্য কাল হয়ে দাঁড়ালো।
ক্ষমতার অলিন্দে বসে থাকা কমিশনভোগী মাফিয়ারা বুঝতে পারলো বাপেক্স যদি সফল হয় তবে তাদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। শুরু হলো বাপেক্সকে পঙ্গু করার নীল নকশা। প্রথম ধাপে বাপেক্সকে পর্যাপ্ত বাজেট দেওয়া বন্ধ করা হলো। তাদের পুরনো জরাজীর্ণ ড্রিলিং রিগগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হলো না। উল্টো যখন কোনো নতুন গ্যাস ক্ষেত্র খননের প্রয়োজন পড়লো তখন বাপেক্সকে বসিয়ে রেখে কোনো টেন্ডার ছাড়াই বিনা দরপত্রে কাজ দেওয়া হলো গ্যাজপ্রমের মতো বিদেশি কোম্পানিকে। যে কাজ বাপেক্স 70 কোটি টাকায় করতে পারত সেই একই কাজ বিদেশি কোম্পানিকে দেওয়া হলো 200 কোটি টাকায়। আর এই বাড়তি 130 কোটি টাকার সিংহভাগই চলে গেল আমলা, মন্ত্রী আর প্রভাবশালীদের পকেটে। বাপেক্সকে তিল করে শুকিয়ে মারা হলো। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঠান্ডা মাথায় করা নীরব হত্যা। বাপেক্সকে পঙ্গু করার পেছনে সবচেয়ে বড় কারণটি লুকিয়ে আছে 3টি ইংরেজি অক্ষরের মধ্যে, এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। গত এক দশকে বাংলাদেশের জ্বালানি খাতকে পরিকল্পিতভাবে দেশীয় গ্যাস নির্ভরতা থেকে সরিয়ে আমদানি নির্ভর এলএনজি এবং কয়লার দিকে ঠেলে দেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন? কারণ এলএনজি আমদানির বিশাল বাজারটি নিয়ন্ত্রণ করে গুটি কয়েক কর্পোরেট অলিগার্ক বা মাফিয়া। বিদেশ থেকে জাহাজ ভরে এলএনজি আসবে, সমুদ্রে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে তা গ্যাসে রূপান্তরিত হবে আর প্রতি ইউনিটে হাজার হাজার ডলারের কমিশন জমা হবে সুইস বা সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে। এই এলএনজি সিন্ডিকেট এতটাই শক্তিশালী ছিল যে তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে ফেলেছিল। যখন বিশ্ববাজারে এলএনজির দাম কম ছিল তখন তারা গলা ফাটিয়ে প্রচার করেছে, আমাদের তো গ্যাস অফুরন্ত, মাটির নিচ থেকে তোলার কি দরকার, আমরা সস্তায় বিদেশ থেকে কিনবো। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, বিশ্ববাজারে এলএনজির দাম রকেটের মতো বেড়ে গেল, তখনই মাফিয়ারা দেশের ডলার রিজার্ভ গিলে খেতে শুরু করলো। দেশের ডলার ফুরিয়ে গেল, কিন্তু তাদের কমিশন বাণিজ্য একদিনের জন্য থামলো না। এই সিন্ডিকেটের কারণে আজ বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির মুখে এসে দাঁড়িয়েছে। আজকের দিনে যখন আপনি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ে গরমে হাসফাস করছেন, তখন কি একবারও ভেবে দেখেছেন এই অন্ধকারের আসল কারণ কি? এই অন্ধকার কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি বিগত 1.5 দশকের সেই পাপের ফসল যা বাপেক্সকে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত, তাদের ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই কেন্দ্রগুলো চালানোর জন্য গ্যাস নেই, কয়লা কেনার জন্য ডলার নেই। গ্যাস কেন নেই? কারণ আমরা নিজেদের গ্যাস তুলিনি। ডলার কেন নেই? কারণ এলএনজি আর কয়লার বিল মেটাতে গিয়ে দেশের ভল্ট খালি হয়ে গেছে। গাজীপুর, নারায়ণগঞ্জ আর আশুলিয়ার বিশাল বিশাল গার্মেন্টস কারখানাগুলোতে আজ দিনের অর্ধেক সময় মেশিনের চাকা ঘুরছে না। জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখতে গিয়ে মালিকরা দেউলিয়া হওয়ার পথে। রাতের অন্ধকারে ফুটপাতের ছোট ওয়েল্ডিং শপ থেকে শুরু করে বহুতল ভবনের আইটি ফ্রিল্যান্সার সবাই আজ এই কৃত্রিম শ্বাসরোধের শিকার। সাধারণ মানুষের ঘরে যখন সন্তান গরমে কাঁপতে থাকে, তখন তাদের মনে যে ক্ষোভের বারুদ জমা হয় তা কোনো রাজনৈতিক দলের ইশতেহার দিয়ে নেভানো যায় না। অতীতের সরকার তাদের লুটপাটের জন্য দেশের যে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, আজকের ঘর্মাক্ত রাজপথ তারই জ্বলন্ত প্রমাণ। 5 আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু জ্বালানি খাতের সেই অদৃশ্য মাফিয়ারা কি সত্যি দেশ ছেড়ে পালিয়েছে? না, তারা এখনো সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে ঘাপটি মেরে বসে আছে। তারা এখনো আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। বর্তমান সরকার বা নীতি নির্ধারকরা আজ এক ঐতিহাসিক এবং চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। তারা কি বিগত সরকারের সেই আত্মঘাতী এলএনজি নীতির পথেই হাঁটবেন, নাকি 5 আগস্টের স্পিরিট বুকে ধারণ করে দেশের জ্বালানি খাতকে আমূল সংস্কার করবেন? যদি বর্তমান সরকার সত্যিই এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে চায়, তবে তাদের প্রথম কাজ হতে পারে বাপেক্সকে পুনরুজ্জীবিত করা। বঙ্গোপসাগরের বিশাল জলরাশির নিচে যে গ্যাস ব্লকগুলো পড়ে আছে, সেখানে অবিলম্বে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুসন্ধান শুরু করা, দেশীয় গ্যাস উত্তোলনকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা। কিন্তু এই কাজটি করা মোটেই সহজ হবে না, কারণ যে মুহূর্তে সরকার বাপেক্সকে শক্তিশালী করতে চাইবে, সেই মুহূর্তেই আমদানিকারক সিন্ডিকেট এবং বিদেশি পরাশক্তিগুলো তাদের সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা কৃত্রিম সংকট তৈরি করবে, তারা গ্রিড ফেল করাবে, তারা চাইবে সরকার যেন বাধ্য হয়ে তাদের শর্তেই আবার এলএনজি আমদানি করে। এটি এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ, যেখানে জয়ী হতে হলে সরকারকে সাধারণ মানুষের ঘাম আর ক্ষোভের ভাষা বুঝতে হবে। রাত গভীর হচ্ছে। ঢাকার কারওয়ান বাজারে বাপেক্সের প্রধান কার্যালয়ের একটি ছোট নিষ্প্রভ কক্ষ। পুরো ভবনে বিদ্যুৎ নেই, কেবল একটি ইমার্জেন্সি লাইটের টিমটিমে আলো জ্বলছে। টেবিলের উপর বিছানো আছে বঙ্গোপসাগর এবং ভোলা বোরহানুদ্দিনের একটি বিশাল ধুলো পড়া ভূতাত্ত্বিক মানচিত্র। মানচিত্রের উপর লাল কালিতে গোল দাগ দেওয়া অসংখ্য পয়েন্ট, যেগুলো এক একটি নিশ্চিত গ্যাস ক্ষেত্র। প্রস্তাবনায় বলা সেই ইঞ্জিনিয়ার আজ আর যুবক নেই, তার চুলে বাঘ ধরেছে। তিনি একটি ছোট মোমবাতি জ্বালিয়ে মানচিত্রের ওই লাল দাগগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। বাইরে তখন জেনারেটরের একটানা শব্দ আর রাজপথে মানুষের চাপা ক্ষোভের গুঞ্জন। এই অন্ধকার শহরে বসে তিনি ভাবছেন, একটি জাতি কতটা ভোগা হলে নিজের পায়ের নিচে ট্রিলিয়ন টাকার গুপ্তধন লুকিয়ে রেখে বিদেশিদের কাছে ভিখারির মতো হাত পাতে। তিনি জানেন এই মানচিত্রের প্রতিটি লাল দাগে লুকিয়ে আছে বাংলাদেশের মুক্তি। মোমবাতির শিখাটি বাতাসের ঝাপটায় কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, ঠিক যেমন কাঁপছে বর্তমান সরকারের ভাগ্য। এই ঘুটঘুটে অন্ধকারে বসে থাকা ইঞ্জিনিয়ারটি জানেন, স্বৈরাচার পালালেও শয়তানের প্রেতাত্মারা এখনো এই ভবনেরই কোনো না কোনো ফাইলে লুকিয়ে আছে। খেলা এখনো শেষ হয়নি। জ্বালানি সার্বভৌমত্ব অর্জনের এই যুদ্ধ কেবল শুরু হলো। সরকার কি পারবে ওই ধুলো পড়া মানচিত্র থেকে লাল দাগগুলোকে বাস্তবে রূপ দিতে, নাকি এলএনজি মাফিয়াদের অদৃশ্য সুতোর টানে এই দেশটা চিরকাল এভাবেই অন্ধকারে ডুবে থাকবে? মোমবাতির আলোয় ইঞ্জিনিয়ারের মুখের রেখাগুলো ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এই থ্রিলারের শেষ পাতাটি এখনো লেখা বাকি। আর সেই পাতায় কি আলো ফুটবে, নাকি একটি পুরো দেশ চিরস্থায়ী ব্ল্যাক আউটের অতল গহ্বরে হারিয়ে যাবে? অনন্ত এই সাসপেন্সের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক মাসের রাজনৈতিক এবং কৌশলগত দাবার চালগুলোর ভেতরেই।
চোখে মুখে বাদ ভাঙা আনন্দ আর হাতে স্বপ্নের চাকরির অফার লেটার। কয়েক ঘন্টা আগেও যারা জানতেন তারা বেকার, তারা এখন গর্বিত চাকরিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ঘটে যাওয়া এই দৃশ্য যেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন এবং ইতিবাচক গল্পের জন্ম দিয়েছে। একজন দুজন নয়, আয়োজকদের দেয়া তথ্য মতে একদিনেই এই মেগা জব ফেয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 420 জন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সরাসরি সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এর মধ্যে কিছু পদের বেতন 50,000, 1 লাখ, এমনকি 2 লাখ টাকা পর্যন্ত বলে দাবি করা হচ্ছে। আকর্ষণীয় এই চাকরিগুলো দিচ্ছেন স্বনামধন্য বিভিন্ন চীনা কোম্পানি। আর এই বিশাল আয়োজনের নেপথ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। দেশ নিউজ 24 এর আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব ডাকসুর এই জব ফেয়ার কি শুধু একটি সাধারণ চাকরির মেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক মাস আগে শুরু হওয়া এক আন্তর্জাতিক যোগাযোগের সফল বাস্তবায়ন। গল্পের শুরুটা একটু পেছনে। এই তো গত মে মাসে ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে চীন সফরে যায়। সেই বহুল আলোচিত সফরটির নেতৃত্বে ছিলেন বর্তমান ডাকসু ভিপি এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। আমাদের দেশের ছাত্র রাজনীতি সাধারণত কোথায় গিয়ে আটকে থাকে তা আমরা সবাই জানি, মিছিল, মিটিং, সমাবেশ, স্লোগান, বিতর্ক আর দলীয় শোডাউনের বৃত্তে। কিন্তু ডাকসুর এই সফরের সাথে যখন শিক্ষা, স্কলারশিপ, ব্যবসায়িক যোগাযোগ এবং সরাসরি কর্মসংস্থানের মতো বিষয়গুলো যুক্ত হলো, তখন তা প্রচলিত ছাত্র রাজনীতির কাঠামোর বাইরে এক নতুন মডেল তৈরি করলো। এই জব ফেয়ার, সেখানে 430টার জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আর সেই দূরদর্শী আন্তর্জাতিক যোগাযোগের সবচেয়ে দৃশ্যমান ও সফল ফল হচ্ছে টিএসসির এই মেগা জব ফেয়ার। একবার দৃশ্যপটটি কল্পনা করুন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শত শত তরুণের চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, হাতে সিভি। অন্যদিকে চীনের সেরা প্রায় 30টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত। শিক্ষার্থীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলছেন, সিভি জমা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন আর যোগ্যতা প্রমাণ করে কেউ কেউ সাথে সাথেই পেয়ে যাচ্ছেন স্বপ্নের চাকরি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই মেলা চাকরি প্রার্থীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ দেশে একটি ভালো চাকরি পাওয়া এখনো কঠিন প্রতিযোগিতার বিষয়। একদিকে চাকরির বাজারে তীব্র লড়াই, অন্যদিকে পূর্ব অভিজ্ঞতার চাহিদা। আবার সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘ প্রস্তুতি ও সীমিত পদের যে বাস্তবতা, তাতে তরুণেরা প্রতিনিয়ত হতাশায় ভোগেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানে এসে হাজির হয়, তবে একজন শিক্ষার্থীর জন্য সেটি নিঃসন্দেহে বিশাল এক সুযোগ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। একটি চাকরির বেতন 50,000, 1 লাখ কিংবা 2 লাখ টাকা, এটি শুনতে আকর্ষণীয় হলেও চাকরির প্রকৃত মূল্য শুধু বেতন দিয়ে বিচার করা যায় না। পদের দায়িত্ব কি, কাজের সময় কত, কোম্পানিটি কতটা নির্ভরযোগ্য, চাকরির মেয়াদ বা সুযোগ সুবিধা কেমন এবং ক্যারিয়ার গ্রোথ কেমন, এমন প্রশ্নের উত্তরও সমান গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানে ডাকসুর দূরদর্শিতার পরিচয় দিয়ে বেছে নিয়েছে চীনের সেরা 30টি কোম্পানিকে। এখানে এসে যুক্ত হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ। ডাকসু কি তবে ছাত্র রাজনীতির এমন একটি নতুন মডেল দাঁড় করাতে চাইছে যে রাজনীতিতে শুধু রাজপথের দাবি নয়, থাকবে টেবিলের সমাধান, যেখানে শুধু মিছিল নয়, থাকবে কর্মসংস্থান, শুধু জ্বালাময়ী বক্তব্য নয়, থাকবে আন্তর্জাতিক যোগাযোগ। সাদিক কায়েম ও তার নেতৃত্বাধীন ডাকসুর প্রতিটি পদক্ষেপের লক্ষ্যই যেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সরাসরি ইতিবাচক প্রভাবিত করা। মেয়েদের জন্য বাস, হলের সুযোগ সুবিধা, জিমনেশিয়াম, ফ্যান, স্যানিটারি ন্যাপকিন, মসজিদের শীতাতাপ নিয়ন্ত্রণ আর এখন সরাসরি কর্মসংস্থান। এই ধারাবাহিকতাকে বিশ্লেষক ও সমর্থকেরা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি। অর্থাৎ রাজনীতির জনপ্রিয়তা শুধু বক্তৃতা দিয়ে নয়, মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন এনে তৈরি করা। কিন্তু একটি সফল জব ফেয়ার মানে কি পুরো ডাকসুর সাফল্য প্রমাণ হয়? অবশ্যই নয়, কারণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অনেক কাজ, শিক্ষার পরিবেশ, আবাসন, গবেষণা, পরিবহন, নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, ক্যারিয়ার সাপোর্ট, মানসিক সুস্থতা, সংস্কৃতি ও খেলাধুলা, আর এই সব ক্ষেত্রেই গত কয়েক মাসে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে ডাকসু। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, শিবিরের নেতৃত্বাধীন ডাকসুর পাশাপাশি সে সময় ছাত্র দলের একটি প্রতিনিধি দলও চীন সফর করেছিল, কিন্তু তাদের অর্জন বলতে গেলে একেবারেই শূন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুসময় হয়তো আর মাত্র 1 মাস, কারণ এরপরেই বর্তমান ডাকসুর নির্ধারিত মেয়াদ শেষ হতে যাচ্ছে। ক্যাম্পাসের বাতাসে এখন জোর গুঞ্জন। চলমান এই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নাকি কোনোভাবেই নতুন করে ডাকসু নির্বাচনের ঝুঁকি নিতে চাইবে না, কারণ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন মানে শিবিরের বিপুল ভোটে জয়লাভের জোরালো সম্ভাবনা। বিগত কয়েক মাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েম এবং শিবিরের যে ক্লিন ইমেজ এবং গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা প্রথাগত ছাত্র সংগঠনগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা এখন আর শুধু দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চায় না, তারা চায় সেই নেতৃত্ব যারা তাদের আবাসন, খাবার, নিরাপত্তা এবং ক্যারিয়ারে নিশ্চয়তা দিতে পারবে। আর এই জায়গাতেই শিবিরের নেতৃত্বাধীন ডাকসু অন্যান্য জায়গার চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে। ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে
রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন সম্পূর্ণ অন্যদিকে। ডাকসুর পর শিবিরের সাদিক কায়েমের নেক্সট মিশন কি? অনেকে বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডাকসুতে সাদিক কায়েম যেভাবে জনকল্যাণ কেন্দ্রিক কাজের মডেল দাঁড় করিয়েছে, সেই একই ওয়েলফেয়ার মডেল নিয়ে তিনি যদি আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নামেন, তবে তা যে অন্যান্য দলের হেভিওয়েট প্রার্থীদের ঘুম হারাম করে দেবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ তখন প্রথাগত পেশি শক্তি বা দখলদারিত্বের বদলে নাগরিকদের কাছে অগ্রাধিকার পাবে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও নাগরিক সুবিধার নিশ্চয়তা। ঢাকা শহরের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এখন এমন একজন নেতা খুঁজছেন যিনি মেগা সিটির সমস্যাগুলো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করতে পারবেন। সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসু যেভাবে ক্যাম্পাসের জটিল সমস্যাগুলো সমাধান করেছে, তা সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একটি শক্তিশালী রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে, আমরা একটা জোড়ো করে দিতে পারি চায়না সরকারের জন্য। তো টিএসসিতে আজ 420 জন তরুণদের চোখে মুখে যে আনন্দের হাসি ফুটেছে, তা কোনো দলীয় ফাঁকা স্লোগানের ফসল নয়, একটি মেধা, সততা আর সঠিক নেতৃত্বের বাস্তব প্রমাণ। আর এটি করে দেখিয়েছেন শিবিরের নেতৃত্বাধীন ডাকসু। রাজনীতির মূল উদ্দেশ্য যদি হয় জনকল্যাণ, তবে শিবিরের ডাকসু আজ দেশের প্রতিটি ছাত্র সংগঠনকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কথায় নয়, কাজে প্রমাণ করো। সাদিক কায়েমের দেখানো এই ইতিহাস গড়ার পথ ধরে বাংলাদেশ কি তবে ইতিবাচক রাজনীতির এক নতুন ভোরে পা দিচ্ছে, নাকি আবারও সেই পুরনো পচাগলা রাজনীতিতেই ডুবে থাকবে? মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি। সংসদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছিল না, কি বলছে? ওনার 4টা গাড়ি, ওনার 4টা বাড়ি। ওই সময় ছিল যখন উনি শিলংয়ে কি অবস্থায়? গুম অবস্থায়। এবং এই 16 বছরে ওনার সম্পদ 1 টাকাও কমে নাই, বরং 25 গুণ পর্যন্ত ওনার সম্পদ বাড়ছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল। একটা দলরে কেউই পছন্দ করে না, ওদের কথাগুলোকে সবাই মনে করে মুখে যা বলে সবগুলা মিথ্যা বলে। এই দলটা যতই বলুক, টাইম ফ্রেম দিক, মনে রাখতে হবে, যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে 80 বলে কখনো আসবে না। ওই দিন শেষে গান আছে না, 80 বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে, বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেকাবে, ঠেকায় জেলে দিবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এদেরকে বলা হবে, শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। অথচ আমাদেরকে কি বলা হয়? তোমরা অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা। অথচ নিজের ছেলে মেয়েদেরকে রাখছে বিদেশে। আমাদের একটা মাননীয় শিক্ষামন্ত্রী আসছেন, এই পর্যন্ত উনি সংসদে ক্ষমা চাইছেন, কিন্তু কি পরিমাণ একটা মানুষ সাইকো হইতে পারে? উনি সংসদে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের উপর এটার প্রতিশোধ নিয়েছেন। আপনি প্রশাসনের ব্যর্থতা, আপনার নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনি কলেজের নিরীহ শিক্ষকদের উপর আপনি চাপিয়ে দিয়েছেন। এবং আপনি আপনার যেই আইনের আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই শিক্ষকদেরকে আপনি পোস্টিং করাই দিয়েছেন। ওই দিন শেষে ডাক্তার এবং শিক্ষক এই দুইটা নিরীহ শ্রেণী আছে, না পারলে গিয়ে ওদেরকে ধরে পিটাও। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।